হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে চলে এসেছি একটি গ্রুপ ডিসকাশন নিয়ে। আজ গ্রুপ ডিসকাশনের বিষয় হচ্ছে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তবে শুধুমাত্র প্রশ্ন আর তার উত্তর করে যাব না, আমাদের গ্রুপ ডিসকাশনের যেটা নিয়ম, যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো করেছি প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্নগুলো, সেগুলো আমাদের আনসারও করবো এবং তার সাথে সাথে এভাবে প্রশ্ন আসলে কি আনসার হবে, ওইভাবে প্রশ্ন আসলে কি আনসার হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। সকলের শ্রেণী প্রস্তুত? ঠিক আছে। প্রথম প্রশ্ন, মিচ্ছকটিকম নাটকটি রচয়িতা কে ছিলেন? আমরা যদি স্টেট লেভেল বা সেন্ট্রালের বিভিন্ন প্রশ্ন দেখি, এই নাটক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। আমরা আগের এই গ্রুপ ডিসকাশনেতে মহাকবি কালিদাসের যে সমস্ত নাটকগুলো বা কাব্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে সেরকম রেখেছি যে মিচ্ছকটিকম নাটকটি রচয়িতা কে ছিলেন। অপশন বলছে বিশাখা দত্ত, শূদ্রক, নাকি ভাস, নাকি বাণভট্ট। তাহলে মিচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে ছিল? কে পারবে? শূদ্রক ছিল, তাই তো? আচ্ছা, যা বলবি জোরে বলবি। হ্যাঁ, কে ছিল? শূদ্রক ছিল। আচ্ছা, তাহলে বিশাখা দত্তের কয়েকটি নাটকের নাম বলতে পারবি? মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। বিশাখা দত্তের দেবী চন্দ্রগুপ্তম আর মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখা দত্তের লেখা নাটক। আচ্ছা, ভাসের লেখা স্বপ্ন বাসব দত্তা। স্বপ্ন বাসব দত্তা নাটকটি কে রচনা করেছেন? ভাস। হ্যাঁ। আচ্ছা, বাণভট্টর লেখা হর্ষচরিত আর কাদম্বরী। হর্ষচরিত আর কাদম্বরী। হর্ষচরিত কেন না, হর্ষবর্ধনের সভাকবি ছিল কে? বাণভট্ট, তাই তো? তাই ওই হর্ষচরিত গ্রন্থে কিন্তু বা রচনাটি হর্ষবর্ধনের জীবনী বা হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। কে লিখেছেন? না, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। তাহলে বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম। প্রশ্ন দিয়েছে মিচ্ছকটিকম চার লেখককে, শূদ্রক। আর ভাসের লেখা গ্রন্থটির নাম স্বপ্ন বাসব দত্তা। আর বাণভট্টের হচ্ছে কি? হর্ষচরিত কাদম্বরী। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখ। মহাবিষুব বলা হয় কত তারিখে? মহাবিষুব বলা হয় কত তারিখে? অপশন বলছে 21শে মার্চ, নাকি 21শে জুন, নাকি 22শে ডিসেম্বর, নাকি 23শে সেপ্টেম্বর। মহাবিষুব বলা হয় কত তারিখকে? 21শে মার্চ, 21শে জুন, নাকি 22শে ডিসেম্বর, নাকি 23শে সেপ্টেম্বর। এই চারটে তারিখই কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। কেউ কি বলতে পারবি চারটে তারিখই কাকে কি বলা হয়? তাহলে মহাবিষুব কাকে বলা হয়? 21শে মার্চ। আচ্ছা, আমরা জানি কি সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই তো? আর আমরা জানি যে নিরক্ষরেখা কি বলা হয়? বিষুব রেখা। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষরেখা বরাবর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। অর্থাৎ দিন রাত্রির টাইম ডিউরেশনটা যেহেতু সমান হয়, তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয়ে থাকে। তাহলে নিরক্ষরেখায় যখন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সেটাকে বলে মহাবিষুব, যেটা 21শে মার্চ। তাহলে 21শে মার্চ মহাবিষুব। নিরক্ষরেখায় সূর্য কিরণ দিচ্ছে লম্বভাবে, আস্তে আস্তে সূর্য উপরের দিকে উঠতে থাকছে, যেটাকে সূর্যের উত্তরায়ণ বলা হয়। ঠিক আছে, যে সর্বোচ্চ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায়। তাহলে সূর্যটা নিরক্ষরেখা থেকে উপরের দিকে উঠছে কতটা পর্যন্ত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সেটা কর্কটক্রান্তি রেখা নামে আমরা জানি। সেখানে যখন পৌঁছাচ্ছে তখন কত তারিখ হচ্ছে? 21শে জুন। সেটা হচ্ছে কি? কর্কট সংক্রান্তি। তাহলে 21শে জুন নিরক্ষরেখায়, 21শে মার্চ নিরক্ষরেখায় সূর্যশ্রী লম্বভাবে কিরণ দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে মহাবিষুব। সূর্য আস্তে আস্তে উত্তরায়ণ হতে হতে সূর্য যখন উত্তর দিকে চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে সর্বোচ্চ সীমায় পৌঁছাচ্ছে 21শে জুন, যেটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। সূর্য আস্তে আস্তে যখন নিচে নামছে তখন আবার একবার নিরক্ষরেখার সাথে ফেস করবে, সেটা হয়ে যাবে কি? 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, যেটাকে জলবিষুব বলবো। দিয়ে আবার দক্ষিণ দিকে নামতে 22শে ডিসেম্বর সর্বোচ্চ নামবে, দিয়ে আবার উপরে উঠবে। 22শে ডিসেম্বরটাকে বলা হবে কি? মকর সংক্রান্তি। তাহলে এখান থেকে চারটে কি? মহাবিষুব 21শে মার্চ, আর জলবিষুব কি? 23শে সেপ্টেম্বর, আর 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, আর 22শে ডিসেম্বর হচ্ছে কি? মকর সংক্রান্তি। বুঝতে পারলি? তাহলে প্রশ্ন বলেছে মহাবিষুব বলা হয় কত তারিখকে? 21শে মার্চ তারিখকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বিখ্যাত গান সারে জাহা সে আচ্ছা, এই গানটির স্রষ্টাকে? বিখ্যাত গান সারে জাহা সে আচ্ছা, এই গানটির স্রষ্টাকে? অপশন বলছে জয়দেব,
নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি মোহাম্মদ ইকবাল, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? কেউ বলতে পারবি? মোহাম্মদ ইকবাল। আচ্ছা, জয়দেব কার সভাকবি ছিল? লক্ষণ সেনের, রচনা করেছে গীত গোবিন্দ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু রচনা করেছেন, তাই তো? মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা, এই গানটি কিন্তু মোহাম্মদ ইকবাল লিখেছেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি আনন্দমাঠ উপন্যাসটা কিন্তু রচনা করেছেন, যে উপন্যাসটি রচনা করেছেন যেটি প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। তাহলে আনন্দমঠ উপন্যাসটা কত তারিখে, কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে। হলো। নেক্সট প্রশ্ন, তকবি বলতে কি বোঝায়? তকবি, ইতিহাস আমরা পড়েছি তকবি। তকবি বলতে কি বোঝায়? এক ধরনের উর্বর জমি, নাকি অনুর্বর জমি, নাকি হিন্দুদের ওপর আরোপিত কর, নাকি কৃষক ঋণ? কেউ কি পারবি? বল। কৃষক ঋণ। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলককে আমরা জানি কি পাগল রাজা, তাই তো? কারণ তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল। এই মোহাম্মদ বিন তুগলকের সময় কি না কৃষকদেরকে নানা রকমের কর দিত, স্বল্প হারে, স্বল্প ইন্টারেস্টে, কিন্তু কম ইন্টারেস্টে কৃষকদেরকে টাকা দিত, ধার দিত। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক, এটা কি বলা হতো? তকবি। তা তকবি কি মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে কৃষকদেরকে কৃষিকাজের উন্নতির জন্য স্বল্প হারে কর প্রদান করত, যেটাকে বলা হতো কি স্বল্প হারে ঋণ প্রদান করত, যেটাকে বলা হচ্ছে তকবি। তাহলে তকবি কে প্রবর্তন করে? এভাবে প্রশ্ন আসতে পারে। তকবি কি, এটা আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখ, নিম্নলিখিত পদগুলির মধ্যে কোন পদটি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় না? আমরা দেখেছি রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রয়েছে, অপসারণ সংক্রান্ত ক্ষমতা রয়েছে, তাই তো? সেখান থেকে প্রশ্নটা দিয়েছে, তাহলে প্রধানমন্ত্রী, নাকি হাইকোর্টের বিচারক, নাকি রাজ্যপাল, নাকি রাজ্যসভার সভাপতি? মানে বলতে চাইছে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না, বা কার নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেই। কি কি বলছে অপশন? প্রধানমন্ত্রী, নাকি হাইকোর্টের বিচারক, নাকি রাজ্যপাল, নাকি রাজ্যসভার সভাপতি? কি অ্যান্সার হবে? আমরা পড়েছি, হ্যাঁ, রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার সভাপতি কে হন? না উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন না, উপরাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা কিন্তু একক সমানুপাতিক প্রতিনিধিত্ব বিশেষ ভোটের মাধ্যমে কিন্তু তারা নিয়োগ করেন। হলো। তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু রাষ্ট্রপতির কোনো ভূমিকা সেরকম নেই। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, হাইকোর্টের বিচারকদেরকে এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরকেও নিয়োগ করেন, রাজ্যপালকে নিয়োগ করেন, আবার ক্যাগকে নিয়োগ করবেন, মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন, তাই তো? কিন্তু উপরাষ্ট্রপতিকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন না। উপরাষ্ট্রপতিকে কি লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা কিন্তু একক সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু তারা নিয়োগ করে। হলো। আচ্ছা, এখন রাজ্যসভার সভাপতি কে আছে বা উপরাষ্ট্রপতি কে আছে? জগদীপ ধনখড়, যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। নেক্সট প্রশ্ন দেখ, কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি ঘটে? আগেই বলা হয়েছে যে কেন্দ্রীয় আইনসভাটা তিনটে নিয়ে গঠিত, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। সেরকম রাজ্যের আইনসভা কিন্তু দুটি কক্ষ রয়েছে, একটা হচ্ছে কি রাজ্যসভা, একটা হচ্ছে তোমার বিধান পরিষদ, একটা বিধানসভা। বিধান পরিষদ উচ্চ কক্ষ আর বিধানসভা হচ্ছে কি নিম্ন কক্ষ। ম্যাক্সিমাম স্টেটেতে তোর বিধানসভা সব স্টেটই আছে, কিন্তু বিধান পরিষদ কিন্তু সব স্টেটে নেই। পশ্চিমবঙ্গেতে বিধান পরিষদ নেই, আমাদের যে বিধানসভা ভোট হয়, বিধান পরিষদে কোনো কিছু হয় না, বিধানসভা রয়েছে। তাহলে মোট মাথায় রাখবি, ভারতে মোট তোর 6টা রাজ্যেতে কিন্তু বিধান পরিষদ রয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে? না, অন্ধ্রপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। ঠিক আছে, আরে বলছি স্যার, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বিহার, এই 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে। বিধানসভা আর আদার স্টেটগুলোতে কিন্তু বিধান পরিষদ তথা রাজ্যের যে উচ্চকক্ষ সেটা কিন্তু নেই। সেরকম পশ্চিমবঙ্গেতে এককালীন বিধান পরিষদ ছিল, ঠিক আছে, সেটা 1969 সালে কিন্তু
বিধান পরিষদটা বিলুপ্ত হয়ে গেছে। সেটাই প্রশ্ন দিয়েছে, কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি ঘটে? অপশন দিয়েছে 1965, 1967, 1969 নাকি 1971। এই মাত্র হয়ে গেল কত? 1969। তাহলে 1969 সালে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদটা বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের 3টি লৌহ ইস্পাত শিল্প বা স্টিল প্ল্যান্ট কিন্তু গড়ে উঠেছিল, তাই তো? কি কি না, দুর্গাপুরে ব্রিটেনের সহায়তায়, হ্যাঁ, পশ্চিম জার্মানির সহায়তায় উড়িষ্যা রৌরকেল্লাতে, আর হচ্ছে ভিলায়েতে কি রাশিয়ার সহযোগিতায়। তাহলে দেখ এই 2 নাম্বারটা থেকে শিল্পগুলো গড়ে উঠছে, লৌহ ইস্পাত শিল্প এরকম গড়ে উঠেছে, অনেক পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে, সিমেন্ট শিল্প গড়ে উঠেছে, রাসায়নিক সার শিল্প গড়ে উঠেছে। তাহলে মাথায় রাখবি সবচেয়ে বেশি শিল্পায়ন ঘটেছিল কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কি ছিল? দেখ, আমরা যত বড়ই হই না কেন, কৃষি হচ্ছে ভিত্তি। তুই যে কোনো শিল্প কর, সেখানে তুই যদি ভালোভাবে দেখিস, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, কৃষিজাত কাঁচামাল লাগবেই লাগবে। তুই যাই শিল্প কর না কেন, কৃষিকে লাগবেই। কৃষি ছাড়া কোনো শিল্প কিন্তু ডেভেলপ হবেনি। তাই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কার উপর জোর দেওয়া হয়েছিল? কৃষির ওপর। যে কৃষির ওপর জোর দেওয়ার পর কৃষিটাকে একটু মানে আপগ্রেড করে দিল, তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পর ওপর জোর দিল। ঠিক আছে, শিল্পতেও যখন আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে গেল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে, তখন কি হচ্ছে? স্বনির্ভরতা বা নির্ভরশীলতার উপর জোর দেওয়া হলো। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়েছে? কৃষির ওপর। দ্বিতীয়টা শিল্পের ওপর। তৃতীয়টা কি? স্বনির্ভরতা বা আত্মনির্ভরশীলতা, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই, এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন মডেলের উপর বেস করে তৈরি হয়েছিল? আগে বলেছিলাম হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রশান্ত চন্দ্র মহালানবিস মডেল, তাই তো? আর তৃতীয়টা বলেছিল সুকুময় চক্রবর্তী ও স্যান্ডি মডেল, যেটাকে বলেছিল গ্যাটগিল যোজনাও বলা হয়ে থাকে। হলো, তাহলে প্রশ্ন বলেছে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। বুঝতে পারলি সকলে? নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখাটি রয়েছে তার নাম কি? ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম কি? অপশন বলছে ম্যাকমোহন লাইন, নাকি র্যাডক্লিফ লাইন, নাকি ডুরান্ট লাইন, নাকি 49 প্যারালাল বা 49তম প্যারালাল। কি আনসার পারবি কেউ? র্যাডক্লিফ লাইন, তাই তো? ম্যাকমোহন লাইনটা কোথায় রয়েছে? আচ্ছা, র্যাডক্লিফ ছাড়াও আর একটা রয়েছে লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ এলওসি। তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে দুটো বর্ডার রয়েছে, একটা হচ্ছে এলওসি যেটা লাইন অফ কন্ট্রোল, আর একটা কি? র্যাডক্লিফ লাইন। হলো, তাহলে ম্যাকমোহন টাকার মধ্যে রয়েছে, ভারত আর চীনের মধ্যে রয়েছে, তাই তো? ম্যাকমোহন। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের সাথে যখন দুটো বর্ডার শেয়ার করছি, চীনের সাথেও দুটো বর্ডার শেয়ার করে, একটা হচ্ছে ম্যাকমোহন আর একটা এলএসি। ওটা এলওসি ছিল, লাইন অফ কন্ট্রোল, এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে এলএসি কার মধ্যে রয়েছে? ভারত আর চীনের মধ্যে রয়েছে, তাই তো? আচ্ছা, এই ম্যাকমোহনটা কোথায় রয়েছে? দেখ, পাকিস্তানের সাথে পশ্চিম দিকে পড়ে যাচ্ছে, আর পূর্ব দিকে কি? অরুণাচল প্রদেশ রয়েছে। ওই অরুণাচল প্রদেশের সাথে যখন চীনের বর্ডারটা শেয়ার করছে, সেইটা হয়ে যাচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, তাহলে ম্যাকমোহন লাইন মানে পুরো চীনটা নয়, শুধুমাত্র পার্টিকুলার ওই অরুণাচল প্রদেশ যে চীনের সাথে বর্ডারটা শেয়ার করছে, ওইটুকু বর্ডারটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এরকম প্রশ্ন আসতে পারে যে ম্যাকমোহন লাইন চীনের সাথে ভারতের কোন রাজ্যের বর্ডার শেয়ার করার কথা বলা হয়েছে? অরুণাচল প্রদেশ। হলো, আচ্ছা, ডুরান্ট লাইন কার মধ্যে রয়েছে? ভারত আর আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন রয়েছে। আচ্ছা, 49তম প্যারালালটা মাথায় রাখবি, সবচেয়ে বড় বর্ডার, লম্বাই সবচেয়ে বড় বর্ডার হচ্ছে 49তম প্যারালাল। মনে থাকবে কার মধ্যে রয়েছে? কানাডা আর আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে। হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে যে বর্ডারটা রয়েছে তার নাম হচ্ছে 49তম প্যারালাল।
যেটা হচ্ছে ভারতের সবচেয়ে, ভারত নয় গোটা পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার, লম্বা বর্ডার হলো। তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম কি? রেড লাইন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কি নামে পরিচিত? ডক্টর রাজেন্দ্র প্রসাদ আগে কে ছিলেন কি বল? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল। এছাড়া কি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিল, তাই তো? আচ্ছা, তাহলে এই রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে, আমরা জানি। তাহলে সেই সমাধিস্থলটা কি নামে পরিচিত? অপশন বলছে রাজঘাট, নাকি বিজয়ঘাট, নাকি শান্তিবন, নাকি মহাপ্রয়াণ ঘাট। কে কি পারবে? মহাপ্রয়াণ ঘাট। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট নামে পরিচিত। আচ্ছা, রাজঘাট তাহলে কার সমাধিস্থল? মহাত্মা গান্ধী পুরো ইতিহাসে রাজ করে গেছে, তারপরে রাজঘাট। আচ্ছা, বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, আগের দিন হয়েছে, ভারতের সর্বপ্রথম কোন ব্যক্তি যিনি কি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী, তাই তো? লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে? বারাণসীতে আছে, তাই? তারপর লাল বাহাদুর শাস্ত্রী কি নামে জানি? ভারতের শান্তি মানব। আচ্ছা, শান্তি বন, এই যে গুলি ফেলেছি, শান্তি মানব বলে বলে শান্তি বনটা কিন্তু হবে না, শান্তি বন বললে জওহরলাল নেহরু। শান্তিবন কার সমাধিস্থল? জওহরলাল নেহরু। আর যদি বলা হয় বিজয়ঘাট কার? লাল বাহাদুর শাস্ত্রী, হলো। আর মহাপ্রয়াণ ঘাট তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন বলছে এস বন্দরনায়েক, নাকি ইন্দিরা গান্ধী, নাকি মার্গারেট থ্যাচার, নাকি এদের কেউ নয়? না, এস বন্দরনায়েক। এস বন্দরনায়েক হচ্ছে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল। এস বন্দরনায়েক, মাথায় রাখবে। এস বন্দরনায়েক শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল। ভারতের প্রধানমন্ত্রী বললে যে ইন্দিরা গান্ধী অপশন দেওয়া আছে, তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললে ইন্দিরা গান্ধী। যদি শ্রীলঙ্কার বলে তাহলে শ্রীলঙ্কা তথা পৃথিবীরও বললে কিন্তু ওই বন্দরনায়েক হবে। পুরো নামটা হচ্ছে শ্রীমাবো বন্দরনায়েক সম্ভবত, বা এস বন্দরনায়েক। আর মার্গারেট থ্যাচার কে ছিলেন? না, ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাহলে প্রতিটাই হচ্ছে মহিলা প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার হচ্ছে বন্দরনায়েক, ভারতের হচ্ছে ইন্দিরা গান্ধী, আর হচ্ছে মার্গারেট থ্যাচার হচ্ছে কার? ব্রিটেনের, ঠিক আছে? কিন্তু সেই সবার থেকে কিন্তু আগে হয়েছিল শ্রীলঙ্কারটা। তাই শ্রীলঙ্কার তো প্রথম বটে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মুনওয়াক এর যে আত্মজীবনীটি, জীবনীকার কে? আমরা দেখেছি বিভিন্ন মহাপুরুষ বা এই যে বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের আত্মজীবনী রয়েছে, সেরকম মুনওয়াক আত্মজীবনীটি কার? মুনওয়াক আত্মজীবনীটি কার? অপশন বলছে ধ্যানচাঁদ, লিও টলস্টয়, নাকি সচিন টেন্ডুলকার, নাকি মাইকেল জ্যাকসন। হ্যাঁ, মুনওয়াক সম্বন্ধে ড্যান্স আছে না? হ্যাঁ, তাহলে মুনওয়াক আত্মজীবনীটি কার? মাইকেল জ্যাকসন। আচ্ছা, ধ্যানচাঁদ কিসের সাথে যুক্ত? হ্যাঁ, উইচ্যাট বা হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। তার লেখা আত্মজীবনী বইটির নাম হচ্ছে গোল। তাহলে গোল কার আত্মজীবনী? মেজর ধ্যানচাঁদ। আচ্ছা, লিও টলস্টয়ের লেখা হচ্ছে কনফিউশন। কি? কনফিউশন বা সংশয়, যেটা গোদা বাংলায় বলে। হ্যাঁ, তবু তাহলে লিও টলস্টয়ের লেখা আত্মজীবনীর নাম কনফিউশন। সংশয়টা আমি ইংলিশটা বাংলা করে দিলাম, মানে অ্যাকচুয়ালি কনফিউশন, ঠিক আছে? বইয়ের প্রথম পেজটা যে দেখিস লেখা আছে কনফিউশন, বুকটার নাম কনফিউশন, হলো। আচ্ছা, সচিন টেন্ডুলকার প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে। আর হচ্ছে সৌরভ গাঙ্গুলি সম্ভবত সেঞ্চুরি ইজ নট এনাফ, এরকম একটা ছিল। সেঞ্চুরি ইজ নট এনাফ হচ্ছে কি সৌরভ, আর সচিনের কি প্লেইং ইট মাই ওয়ে। আর প্লেইং টু উইন সাইনা নেহওয়াল, সম্ভবত প্লেইং টু উইন সাইনা নেহওয়াল, মাথায় রাখবে। তাহলে এখান থেকে কি আছে? মুনওয়াক কার আত্মজীবনী? মাইকেল জ্যাকসন। ধ্যানচাঁদের হচ্ছে গোল, আর আছে লিও টলস্টয়ের কনফিউশন, আর হচ্ছে সচিন টেন্ডুলকারের প্লেইং ইট মাই ওয়ে, হলো। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন রচনাটি লীলা মজুমদারের লেখা রচনা নয়? এই রচনা থেকে কিন্তু স্টেট লেভেলে পরীক্ষাতে বিরাট প্রশ্ন এসে থাকে, এর জন্য এরকম একটা প্রশ্ন রেখেছি যে লীলা মজুমদারের লেখা রচনা নয়। অপশন বলছে
হলদে পাখির পালক, নাকি মাকু, নাকি প্রদীপ পিসির বর্মি বাক্স, নাকি কামাল পাশা? এটা মাথায় রাখ, এই তিনটেই কিন্তু মানে ওই এ বি সি, এই তিনটে হচ্ছে লীলা মজুমদারের লেখা কিন্তু রচনা। কি কি? হলদে পাখির পালক, মাকু, বর্মি পিসির তোর প্রদীপ পিসির বর্মি বাক্স, এগুলো কার? লীলা মজুমদারের। আর কামাল পাশাটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আরো রয়েছে কি কি? ঝিঙে ফুল রয়েছে, অগ্নিবীণা রয়েছে, বিশের বাসী রয়েছে, এগুলো সব কার? কাজী নজরুল ইসলাম। তাই কামাল পাশাটা কিন্তু কাজী নজরুল ইসলাম। আর লীলা মজুমদারের লেখা রচনা কি কি? হলদে পাখির পালক, মাকু, প্রদীপ পিসির বর্মি বাক্স। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে সংগঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের কিছু অধিবেশন রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যেমন একটা সুরাট অধিবেশন। কি হয়েছিল সুরাট অধিবেশনে? না, কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেছিল, একটা চরমপন্থী আর একটা নরমপন্থী দলে ভাগ হয়েছিল, যেটা পরবর্তীকালে আবার কিন্তু এক হয়ে গেছিল, তাই তো? সেরকমই সুরাট অধিবেশনটা কত সালে হয়েছিল? অপশন বলছে 1907, নাকি 1896, নাকি 1911, নাকি 1914। আচ্ছা, 1924। আমি অপশনগুলো আমি আমার মতো করে রেখেছি, কারণ কি না, যে অপশনগুলো রেখেছি ওই অপশনগুলোই কিন্তু বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে। যেমন 1907, এটা হয়ে গেল আনসার। সুরাট অধিবেশন 1907। কে সভাপতি ছিল? রাসবিহারী বসু নয়, রাসবিহারী ঘোষ। মাথায় রাসবিহারী ঘোষ ছিল কিন্তু সুরাট অধিবেশনের সভাপতি। সেই সময় কি হয়ে গেছিল? কংগ্রেসে দুটো দল ভাগ হয়ে গেছিল, চরমপন্থী আর নরমপন্থী। আচ্ছা, 1896 কি প্রথম বন্দে মাতারাম, তাই তো? যেটা হচ্ছে সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ সাহানি। আচ্ছা, 1911 কি হয়েছিল? জনগণ মন গাওয়া হয়েছিল। জাতীয় কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে 1911 সালে কলকাতা অধিবেশনে ভীষণ নারায়ণ ধারের সভাপতিত্বে জনগণ মন গানটি গাওয়া হয়। আর তুই যেটা বলছিস 1911 সালে ওইটা কি হয়েছিল? না, তোর সম্ভবত রোধ হয়েছিল, বঙ্গভঙ্গ আন্দোলন রোধ হয়েছিল, এবং হচ্ছে কলকাতা, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911। হলো? আর 1924 অপশন আছে না, জাতীয় কংগ্রেসের এতগুলো অধিবেশনের মধ্যে শুধুমাত্র 1924-এর বেলগাঁও অধিবেশনে শুধুমাত্র গান্ধীজি সভাপতিত্ব করেছিল। ঠিক আছে? তাহলে সব এই এতগুলো কংগ্রেস যে অধিবেশন হয়েছিল, সবচেয়ে একটি মাত্র অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? গান্ধীজি। কততে? 1924-এর বেলগাঁও অধিবেশনে। এটা কিন্তু তোর WPBSCR এসেছে যে 1924-এর জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? গান্ধীজি। নেক্সট প্রশ্ন, প্রয়াগরাজ কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী বিভিন্ন শহরগুলোতে কিন্তু বিরাট পরীক্ষায় প্রশ্ন আসে, সেখান থেকে রেখেছি। আর প্রয়াগরাজটা কেন রেখেছি? কারণ প্রয়াগরাজটা এখন হচ্ছে আলোচনার একবারে তুঙ্গেতে আছে, এর জন্য বিভিন্ন এক্সামে প্রয়াগরাজটা আসার কিন্তু খুব চান্স রয়েছে। প্রয়াগরাজ কোন নদীর তীরে অবস্থিত? অপশন হচ্ছে সরয়ু, নাকি হুগলি, নাকি মহানদী, নাকি গঙ্গা যমুনা সরস্বতী? গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম স্থলে কি এলাহাবাদ রয়েছে, যেটা বর্তমানে নাম হয়েছে প্রয়াগরাজ। আচ্ছা, এবং IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু এলাহাবাদ থেকে ধরা হয়ে থাকে, যার মান হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা। আচ্ছা, সরয়ু, তাহলে সরয়ু সরল নদীর তীরে কোন শহর অবস্থিত? WPBSCR এসেছে অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত। আচ্ছা, হুগলি নদীর তীরে কি কি আছে? কলকাতা আর হাওড়া। হুগলি নদীর তীরে কলকাতা আছে আর হাওড়া আছে। আচ্ছা, মহানদীর সম্বলপুর আছে, কটক আছে। কটক কটক কি কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, অস্থি বিশেষজ্ঞদের অস্থি হাসপাতাল তো বটে, আর একটা কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে কটকে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে প্রয়াগরাজ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে। আচ্ছা, নেক্সট প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস কত সালে পালিত হয়? অপশন বলছে 14 ফেব্রুয়ারি, নাকি 21 মার্চ, নাকি 25 এপ্রিল, নাকি 17 আগস্ট। আর একবার অপশনটা বলে দিচ্ছি, 14 ফেব্রুয়ারি, নাকি 21 মার্চ, নাকি 25 এপ্রিল, নাকি 17 আগস্ট। এইটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্টে আনসার জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমাদের ক্লাস ভালো হয়ে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।